আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গভীর সেই রাত গল্পের ৩ নম্বর পর্ব। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। উনার বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় আসতেই একটা ট্যাক্সি পেয়ে গেলাম। ট্যাক্সিতে উঠে সোজা হসপিটালে চলে এলাম। হসপিটালে এসে দেখি মা, ছোট ভাই বোন দুজন বসে আছে। শরীরের এই অবস্থা নিয়ে জোরে হাঁটতেও পারছি না। কোনো রকম পা টেনে টেনে মায়ের সামনে দাঁড়াতেই মা আমাকে অবাক করে দিয়ে উঠে এসে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় মেরে দেয়। আমি তো চোখ বড় বড় করে মার দিকে তাকিয়ে আছি। এটা কি হলো? মা আমাকে মারলো? কিন্তু মারলই বা কেন? আমি আবার কি করলাম? এদিকে আমার শরীর আমার সঙ্গ দিচ্ছে না। অনেক কষ্টে এই শরীরটাকে নিয়ে দাঁড়িয়ে আছি আমি। তার উপর মার এমন আচরণ, আমি যেন খেই খুঁজে পাচ্ছি না। মা বলে, তোর কোনো আকল জ্ঞান আছে? কাল রাত 1টা বাজে, কাজ আছে বলে বেরিয়ে গেলি। এত রাতে একটা যুবতী মেয়ের কি কাজ থাকতে পারে বাহিরে? আমাকে একটু বলবি, সারা রাত কোথায় কাটিয়েছিস? ফোনও সুইচ অফ করে রেখেছিস। এতবার ফোন দিলাম, ফোন বন্ধ। কি এমন মহান কাজে গিয়েছিলি বলবি? আমার কি তোর জন্য টেনশন হয় না মনে করিস? একে তো এই দিকের টেনশন, অন্যদিকে তুই আমাকে টেনশন দিয়ে মেরে ফেলবি। রাতের বেলা বাহিরের জগৎ কতটা খারাপ আমি জানি। যদি কিছু হয়ে যেত তোর, তাহলে আমাদের কি হতো একবার ভেবে দেখেছিস? আরও নানান প্রশ্নের মুখোমুখি হতে হলো আমাকে। কিন্তু আমি কোনো কথা বললাম না। সত্যি বলতে আমার কথা বলতে ইচ্ছে করছে না। সারা রাত মাঝে আমাকে নিয়ে টেনশন করেছে, সেটা আমি বেশ বুঝতে পারছি। তবে আমি কোথায় ছিলাম, সারা রাত কি করেছি, কিছুই যে বলতে পারবো না। চোখে দিয়ে টপ টপ করে জল পড়ছে, আর নিজেকে ধরে রাখার মতো অবস্থায় নেই আমি। মাকে শক্ত করে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করে দিলাম। আমাকে এমন করে কান্না করতে দেখে মা তো হতভ্রম হয়ে যায়। মা বুঝতে পারছে না আমি এমন করে কান্না করছি কেন। মুহূর্তেই মার রাগ পড়ে গেল। মা আমাকে বুকে জড়িয়ে ধরে বলে, কি হয়েছে মা আমার? তুই এভাবে কাঁদছিস কেন? আমাকে বল। আমি কিছু না বলে অনেকক্ষণ কান্না করলাম। মনে হচ্ছে মনের কষ্টটা একটু হলেও হালকা হয়েছে, কিন্তু আমাকে কেমন যেন অপরাধবোধ ঘিরে ধরেছে। এমন মনে হচ্ছে আমি জেনে শুনে পাপ করেছি। একটা রাতের মধ্যেই সব কেমন যেন পাল্টে গেল। আমি মাকে ছেড়ে দিয়ে বললাম, তোমরা বসো, আমি ডাক্তারের সাথে কথা বলে আসি। মা বলে, হ্যাঁ রে মা, টাকা জোগাড় করতে পেরেছিস? আমি বললাম, হুম। মা বলে, এতগুলো টাকা কোথায় পেলি? আমি বললাম, কোথায় পেয়েছি সেটা পরে বলছি, আগে টাকাটা জমা দিয়ে আসি। এই বলে ডাক্তারের কেবিনের উদ্দেশ্যে চলতে শুরু করলাম। কিন্তু আমার চলার ধরন দেখে মা বেশ অবাক হয়। মা আবার আমাকে থামিয়ে দিয়ে বলে, রোদেলা, তোর পায়ে কি হয়েছে? তুই এভাবে হাঁটছিস কেন মা? মায়ের কথা শুনে মনে মনে ঘাবড়ে গেলাম, ধরা না পড়ে যাই। আমি বললাম, আসলে টাকা নিয়ে তাড়াতাড়ি আসার সময় পা মচকে রাস্তায় পড়ে যাই। পায়ে কিছু না হলেও কোমরে ব্যথা পেয়েছি, তাই হাঁটতে একটু সমস্যা হচ্ছে। এই বলে ডাক্তারের চেম্বারে চলে এলাম। আমি ডাক্তারের কাছে গিয়ে টাকাটা জমা দিয়ে দিলাম। ঘণ্টাখানেক পর অপারেশন শুরু হলো। প্রায় 3 ঘন্টা প্রচেষ্টার পর বাবার অপারেশন শেষ হলো। ডাক্তার জানালো এখন বিপদমুক্ত, তবে জ্ঞান ফিরতে কিছুটা সময় লাগবে। ডাক্তারের কথা শুনে মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। যাক, এই যাত্রায় বাবাকে বাঁচাতে পারলাম। নিজের সর্বোচ্চ হারিয়েও মুখে এখন জয়ের হাসি। অন্তত মাথার উপরের ছায়াটা তো আছে। এদিকে বাবাকে নিয়ে ব্যস্ত থাকার কারণে আমি ভুলে গিয়েছিলাম যে আমাকে ডাক্তারের কাছে যেতে হতো। হসপিটালের ডাক্তার দেখালে সমস্যা হবে যদি মা কিছু জেনে যায়। তাই আমি খাবার আনার নাম দিয়ে বেরিয়ে গেলাম। হসপিটাল থেকে কিছুটা দূরে একটা ছোটোখাটো ডাক্তারের দোকান আছে, মানে ফার্মেসি। সেখানে ডাক্তারও বসে। আমি গিয়ে আমার সমস্যার কথা বললাম, যদিও কথাগুলো বলতে আমার বিবেকে বাধছে। আসলে কাল রাতে স্যারের সাথে শারীরিক সম্পর্ক হয়েছে আমার। যদি কিছু হয়ে যায়, উনি তো কোনো সেফটি ইউজ করেনি, তাই এখন ডাক্তারের কাছে আসা। ডাক্তার আমাকে পিল দিয়ে বলে, এখান থেকে দুটো খেয়ে নিন, তাহলে আর কোনো সমস্যা হবে না। আসলে আমি এসব সম্বন্ধে কিছুই জানি না। জিজ্ঞেস করলাম, এগুলো কি সবসময় খেতে হয়?
ডাক্তার বলে স্বামীর সাথে নিয়মিত সঙ্গম করলে প্রতিদিনই খেতে হবে। যদি বাচ্চা নিতে না চান তাহলে। আমি বললাম, বুঝেছি। আচ্ছা, এই লাল ট্যাবলেটগুলো কি? ডাক্তার বলে সাদা ট্যাবলেটগুলো মূলত বাচ্চা না হওয়ার জন্য খায়, আর লাল ট্যাবলেটগুলো পিরিয়ড হওয়ার জন্য খায়। এই যে এখানটায় টিক চিহ্ন দেখছেন, এখান থেকে খাওয়া শুরু করবেন প্রতি রাতে একটা। এটা এভাবে রাউন্ড রাউন্ড করে প্রতিটা ওষুধ খুলবেন। তবে সাবধান, উল্টোপাল্টা ওষুধ খুলবেন না, তাহলে কিন্তু হিতে বিপরীত হবে। আশা করি বুঝতে পেরেছেন। আমি বললাম, তারপর আর কিছু ব্যথার ওষুধ নিয়ে বেরিয়ে এলাম। পাশে ছোট এক স্টল থেকে মিনারেল ওয়াটার কিনে ওষুধগুলো পরপর খুলে খেয়ে নিলাম। এখন একটু শরীর বিশ্রাম চাইছে। আমি কিছু খাবার কিনে আবার হসপিটালে গেলাম, কিন্তু ওষুধগুলো খাওয়ার পর থেকে কেমন যেন মাথাটা ঘুরছে। আমি কিভাবে যে পায়ে হেঁটে হসপিটালে এসেছি সেটা আমি নিজেও জানি না। মাকে খাবারগুলো দিতেই মা বলে, তুই বরং ওদেরকে নিয়ে বাসায় যা। আমি এখানে আছি তোর বাবার কাছে। এখানে ওদের থাকতে খুব অসুবিধা হচ্ছে, আর তোরও শরীর ভালো না, একটু বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে। সত্যি আমি মনে মনে এটাই চেয়েছিলাম। মা বলাতে আমি আর আপত্তি করলাম না। ভাই বোনদেরকে নিয়ে বাসায় চলে এলাম। বাসায় এসে ওরা ওদের রুমে চলে গেল, আমি আমার রুমে চলে এলাম। রুমে এসে দরজা লাগিয়ে বিছানায় চিত হয়ে শুয়ে পড়লাম। মাথার উপর সিলিংয়ে ঝুলে থাকা ফ্যানের দিকে তাকিয়ে ভাবনায় ডুবে গেলাম। কাল রাতে আমার সাথে কি কি হলো সেগুলো একটার পর একটা চোখে ভাসতে লাগলো, আর অজান্তেই চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। নিজেকে আর ধরে রাখতে পারলাম না। বালিশ বুকে জড়িয়ে ইচ্ছে মতো কান্না করলাম। বেশ কিছুক্ষণ কান্না করার পর উঠে গেলাম গোসল করতে। পাক্কা 1 ঘন্টা গায়ে পানি ঢাললাম, কিন্তু আমার মনে হচ্ছে ওনার স্পর্শ এখনো আমার গায়ে লেগে আছে। এত পানি ঢালছি, মনে হচ্ছে যাচ্ছে না। 2 হাত দিয়ে মুখ চেপে ধরে গোসলখানার মেঝেতে বসে পড়লাম। আমার ইচ্ছে করছে আমি নিজেকে শেষ করে দেই। আরও বেশ কিছুক্ষণ পানি ঢেলে বেরিয়ে এলাম। তারপর বিছানায় নিজের শরীরটা এলিয়ে দিলাম। নানান কথা ভাবতে ভাবতে একসময় ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙল সন্ধ্যায়। শরীরের ব্যথার কারণে জ্বর এসেছে। বিছানা থেকে ওঠার অবস্থায় নেই আমি এখন। দুপুরে খালি পেটে ওষুধগুলো খাওয়ার পর থেকে শুধু মাথা ঘুরছে। এখন সেটা যেন আরও তীব্র হয়েছে। সন্ধ্যা পেরিয়ে রাত হলো, অথচ আমি ঘুম থেকে উঠছি না দেখে আমার ছোট বোন রুমে এলো। এসে দেখে আমি শুয়ে আছি। আমার পাশে এসে আমার কপালে হাত রেখে দেখে আমার গায়ে জ্বর এসেছে। রূপা বলে, আরে আপু, তোর তো জ্বর এসেছে, জ্বর বাঁধালে কি করে? দাঁড়া, আমি তোর কপালে জলপট্টি দিচ্ছি। এই বলে রূপা আমার কপালে জলপট্টি দিতে লাগলো। বেশ কিছুক্ষণ জলপট্টি দেওয়ার পর জ্বর কিছুটা কমে এলো। সেদিন আমি আর হসপিটালে যেতে পারিনি। ওরা দুজন গিয়ে মাকে খাবার দিয়ে এলো। আমার জ্বর এসেছে শুনে মা ওদের দুজনকে আমার কাছে থাকতে বলল। তাই ওরা রাতের দিকে বাসায় চলে আসে। প্রায় 4 দিন আমি জ্বরে ভুগেছি। মোট কথা বিছানা থেকে উঠতে পারিনি। তাই হসপিটালে যাওয়া হয়নি, এমনকি অফিসেও যেতে পারিনি। আজ একটু সুস্থ বোধ করছি। তাই সকাল সকাল উঠে রেডি হয়ে প্রথমে হসপিটালে গিয়ে বাবাকে দেখে তারপর অফিসে চলে গেলাম। সত্যি বলতে অফিসে যেতে আমার খুব সংকোচ হচ্ছে। কারণ একটাই, সেটা হলো রাজ স্যার। ওনার প্রতি যে আমার মনে একটা ঘৃণা জন্মেছে সেটা আমি বেশ বুঝতে পারছি, কিন্তু সেটা মুখে প্রকাশ করা যাবে না। কারণ উনি তো আর আমাকে জোর করেনি। আমার প্রয়োজনে আমি নিজেকে সঁপে দিয়েছি। আর তার চেয়ে বড় কথা হলো, যদি এই চাকরিটা চলে যায় তাহলে তো না খেতে পেয়ে মরব। বাবার ওষুধের খরচ, সংসারের খরচ কিভাবে চলবে? তাই আমাকে চুপ করে থাকতে হবে। মনে মনে কথাগুলো ভেবে কেবিনে গিয়ে বসলাম। কেবিনে গিয়ে বসতেই কয়েকজন অফিসের কলিগ এসে আমাকে জিজ্ঞেস করে, কিরে রোদেলা, এই 4 দিন আসিসনি কেন? তোর চোখ মুখ দেখে তো মনে হচ্ছে তুই অসুস্থ। আমি বললাম, ওই একটু জ্বর হয়েছিল। রিনা বলে, তাই বল, এখন কেমন আছিস? আমি বললাম, এই তো মোটামুটি আছি। সুমা বলে, জানিস রাজ স্যার 2 দিন ধরে তোর খোঁজ করছে। এটা শুনে আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। আমি শুকনো ঢোক গিলে বললাম,
কেন? সোমা বলে, তা তো জানি না। এই বলে ওরা যে যার জায়গায় বসে পড়ে। যা হয়েছে ওইসব নিয়ে আমি মোটেও ভাবতে চাই না। ভাবলে যে কোনো সমাধান হবে না তা আমি খুব ভালো করেই জানি। তাই আমি আমার কাজে মন দিলাম। বেশ কিছুক্ষণ পর রাজ স্যার ফোনে কার সাথে কথা বলতে বলতে নিজের কেবিন থেকে বেরিয়ে এলো। আমি দেখেও না দেখার ভান করে কাজ করে যাচ্ছি। মনে মনে দোয়া করছি যেন আমাকে কিছু না বলে। কিন্তু না, ফোনে কথা বলা অবস্থাতেও ওনার চোখ আমার দিকে। উনি কথা বলতে বলতে একদম আমার সামনে এসে দাঁড়ায়। কল হোল্ডে রেখে আমাকে উদ্দেশ্য করে বলে, রোদেলা, আমার কেবিনে এসো এখন। কথাটা শুনে আমি চমকে উঠলাম। হঠাৎ আমাকে কেবিনে কেন ডাকছে? আগের বিষয় নিয়ে কিছু বলবে না তো? স্যার বাহিরে না গিয়ে সোজা আবার নিজের কেবিনে চলে গেল। আমি আর কি করব? না চাইতেও আমি ওনার পেছন পেছন ওনার কেবিনে গেলাম। সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। সবাই হয়তো মনে মনে ভাবছে 4 দিন না আসার কারণে আমাকে বকাঝকা করার জন্য ডাকছে। কিন্তু আমি জানি তিনি আমাকে অন্য কারণে ডাকছে। কিন্তু কি সেটা? আমি মনে মনে দোয়া করছি যেন গভীর সেই রাতের কথা না ওঠে। কেবিনে প্রবেশ করার সাথে সাথে স্যার দরজা বন্ধ করে দিল। আমি তো এদিকে ভয়ে কাঁপতে শুরু করেছি। এর আগেও আমরা যে কেউ আসি কেবিনের দরজা বন্ধ করে ভেতরে প্রবেশ করি, কিন্তু আজ স্যার দরজা শুধু বন্ধ করে দেয়নি, একদম লক করে দিয়েছে। এদিকে ভয়ে আমার গলা শুকিয়ে এসেছে। আমি ঘন ঘন ঢোক গিলছি। স্যার ফোনে কথা বলায় ব্যস্ত থাকলেও ওনার নজর আমার দিকে। আমি যে ভয়ে থরথর করে কাঁপছি, এমনকি শুকনো শুকনো ঢোক গিলছি, কোনোটাই ওনার চোখ এড়ালো না। কথা বলা অবস্থাতেও উনি একটা চেয়ার টেনে আমার বাহু ধরে বসিয়ে দেয়। তারপর ওনার জন্য রাখা পানির গ্লাসটা আমার হাতে দিয়ে ইশারায় বলে, খেয়ে নাও। কি বলবো আমি? আমার হাতে পানির গ্লাসটা দিয়েছে বটে, কিন্তু আমার হাত এমনভাবে কাঁপছে গ্লাসের অর্ধেক পানি ঝলকে মেঝেতে পড়ে গেছে। আমি কোনো রকম 2 হাতে পানির গ্লাসটা ধরে বাকি পানিটা ঢকঢক করে গিলে নিলাম, কিন্তু তাতেও আমি স্বস্তি ফিরে পাচ্ছি না। উনি দরজা লক করে দিল কেন? ওনার মতলব কি আবার? আরও বেশ কিছুক্ষণ পর স্যার কথা বলা শেষ করে ফোন কেটে দিল। এবার আমার দিকে বেশ কিছুক্ষণ ভালো করে দেখে বলে, রোদেলা, তুমি ঠিক আছো? আমি নিচের দিকে তাকিয়ে থেকে ওড়না দিয়ে মুখ মুছে বললাম, হুম। স্যার বলে, তাহলে এভাবে কাঁপছো কেন? কি হয়েছে? তোমার শরীর ভালো তো? কথাটা বলতে বলতে উনি আমার একদম কাছে চলে আসে। আমি তৎক্ষণাৎ চেয়ার থেকে উঠে পিছিয়ে যাই। আমার কাণ্ড দেখে স্যার বলে, আরে আরে, পড়ে যাবে তো, এমন করছো কেন? আর ভয় পেও না, আমি তোমাকে কিছু করব না। আমি তো তোমাকে ডেকেছি একটা ফাইল দেওয়ার জন্য। আমি বললাম, ফাইলটা দিন, আমি চলে যাই। স্যার বেশ বুঝতে পারল আমি মোটেও স্বাভাবিক নেই। তাই উনি কথা না বাড়িয়ে ফাইলটা আমার হাতে দিয়ে বলে, এই ফাইলটা আজকের দিনের অংশে শেষ করো, সন্ধ্যায় এটা চাই আমার। এবার তুমি আসতে পারো। ফাইলটা নিয়ে আমি এক প্রকার ছুটে বেরিয়ে এলাম রুম থেকে বেরিয়ে হাঁপ ছেড়ে বাঁচলাম। আমার অবস্থা দেখে আশেপাশের সবাই বলে ওঠে, রোদেলা, কি হয়েছে? কোনো সমস্যা? আমি তৎক্ষণাৎ ওদেরকে বুঝতে না দিয়ে নিজেকে স্বাভাবিক করে নিয়ে বললাম, ও কিছু না, একটু অসুস্থ বোধ করছি। একজন বলে, শরীর যখন ভালো না তাহলে ছুটি নিয়ে চলে যা। আমি বললাম, এমনিতেও 4 দিন আসেনি, এখন আবার ছুটি চাইলে দেবে না। আর এমনিতেও অনেকগুলো কাজ বাকি আছে আমার, এগুলো শেষ করতে হবে। এই বলে নিজের কেবিনে চলে এলাম। চেয়ারে বসে বেশ কিছুক্ষণ চোখ বন্ধ করে হেলান দিয়ে শুয়ে থাকলাম। অনেকটা সময় লাগলো নিজেকে পুরোপুরিভাবে শান্ত করতে। সত্যিই কি উনি আমাকে ফাইল দেওয়ার জন্য ডেকেছিল, নাকি ওনার মতলব অন্য কিছু ছিল? যদি ফাইলই দেবে তাহলে অমন করে দরজা লক করলো কেন? কথাটা নিয়ে অনেকক্ষণ ভাবলাম, কোনো উত্তর খুঁজে পেলাম না। তাই স্যারের দেওয়া ফাইলের কাজটা করতে লাগলাম। বিকেলের দিকে স্যারের কেবিনে গিয়ে ফাইলটা দিয়ে আসলাম। তখন অবশ্য কিছু বলেনি। রাত 8টার দিকে অফিস ছুটি হওয়ার পর সোজা হসপিটালে গেলাম। আমি অসুস্থ থাকার কারণে কয়দিন মা ছিল বাবার কাছে। এখন যখন একটু সুস্থ বোধ করছি তাই মাকে বাসায় পাঠিয়ে দিলাম। বাবাকে এখন বেডে দেওয়া হয়েছে, তবে কথা বলা একদম নিষেধ।
তাই ইশারাতে যা বলার বলে। এভাবেই 2 সপ্তাহ কেটে গেল। নিয়মিত অফিসে যাচ্ছি, আবার হসপিটালে বাবাকেও দেখতে যাচ্ছি। একদিন মা থাকে তো অন্যদিন আমি থাকি। ছোট ভাই বোন দুজনের স্কুল আছে, তাই ওদেরকে তেমন একটা হসপিটালে আসতে দেয় না। অন্যদিকে স্যার ওই দিনের রাতের ব্যাপারে কিছু বলেনি, বা টাকাটা দিয়ে আমি কি করেছি সেটাও জানতে চাইনি। উনি এমন বিহেভ করে মনে হয় ওনার আমার মাঝে কিছুই হয়নি। যাই হোক, আমি আর যা হয়েছে তা নিয়ে ভাবা ছেড়ে দিয়েছি, কারণ ভেবে তো কিছু করার নেই। যা হারিয়েছি তা তো আর ফিরে পাবো না, সবই আমার নিয়তি। তাই আমি কাউকে দোষও দিতে পারি না। বাবা অনেকটা সুস্থ হয়েছে, আজ বাবাকে হসপিটাল থেকে ছাড়বে। তাই আমি আজ একটু অফিস থেকে তাড়াতাড়ি ছুটি নিয়ে সন্ধ্যা 6টার দিকে হসপিটালে গেলাম। বাকি টাকাটা দিয়ে সব কিছু বুঝে নিয়ে বাবাকে নিয়ে বাসায় ফিরতে ফিরতে রাত 9টা বেজে গেল। এরই মধ্যে বাবা মা কেউই জানতে পারলো না অপারেশনে কত টাকা খরচ হয়েছে। সবাই জানে 1 লক্ষ টাকা খরচ হয়েছে। মা জানতে চেয়েছিল। আমি বললাম অফিসের বস থেকে নিয়েছি লোন হিসেবে, প্রত্যেক মাসে মাসে দিয়ে দিতে হবে। সবটাই আমি ম্যানেজ করে নিয়েছি। বাবা সম্পূর্ণ বেড রেস্ট। 2-1 মাস কোনো কাজই করতে পারবে না বাবা, তাই সংসারের পুরো দায়িত্ব আমার কাঁধে। এভাবে পুরো 1 মাস কেটে গেল। আমি তো ভেবেই নিয়েছি সামনে আর কোনো সমস্যা হবে না, কিন্তু আমার ধারণা সম্পূর্ণ ভুল করে দিয়ে একদিন সন্ধ্যার দিকে স্যার আমাকে কেবিনে ডাকলো। আমি ভাবলাম হয়তো কোনো কাজের জন্য ডাকছে। গেলাম স্যারের কেবিনে। সত্যি কথা বলতে যতই আমি ভুলে থাকতে চাই, ভুলে থাকা কি যায়? স্যারকে দেখলেই আমার সেই রাতের কথা মনে পড়ে। যাই হোক, দরজার কাছে দাঁড়িয়ে বললাম, স্যার ভেতরে আসবো? স্যার বলে, অবশ্যই ভেতরে আসো। আমি ভেতরে প্রবেশ করে স্যারের সামনে গিয়ে দাঁড়ালাম। স্যার আমাকে চেয়ার দেখিয়ে দিয়ে বলে, বসো। তারপর একটা মোটা খাম আমার সামনে এগিয়ে দিয়ে বলে, তোমার স্যালারি। স্যার আজ আমাকে নিজের হাতে স্যালারি দিচ্ছে দেখে আমি বেশ অবাকই হলাম, কারণ এর আগে ম্যানেজার সবাইকে স্যালারি দিত, সাথে আমাকেও দিত, কিন্তু আজ স্যার নিজের হাতে দিচ্ছে কেন? বুঝলাম না কিছু। আমি স্যালারি হাতে নিয়ে বললাম, ধন্যবাদ স্যার। স্যার বলে, এখানে তোমার পুরো স্যালারি আছে। এটা শুনে আমি আরও অবাক হলাম, কারণ স্যারের সাথে আমার কথা হয়েছে প্রত্যেক মাসে আমার স্যালারি থেকে 20,000 করে কেটে রাখবে। তাহলে পুরো টাকা কেন দিল? আমি কিছু না বলে খাম খুলে সেখান থেকে 20,000 টাকা স্যারকে এগিয়ে দিয়ে বললাম, এটা রাখুন স্যার। স্যার বলে, লাগবে না, রেখে দাও তুমি। আমি তো স্যারের কথা শুনে নিস্তব্ধ হয়ে স্যারের দিকে তাকিয়ে আছি। আমি বললাম, কেন স্যার? আপনার সাথে আমার কথা হয়েছে প্রত্যেক মাসে 20,000 করে দেওয়ার, তাহলে এখন নেবেন না কেন? দেখুন স্যার, 10 লক্ষ টাকা আমি একসাথে আপনাকে দিতে পারবো না, কারণ সেরকম সামর্থ্য আমার নেই। তাই আমি আপনাকে প্রত্যেক মাসে 20,000 করে দিয়ে দেব। প্লিজ স্যার, টাকাটা রাখুন। স্যার বলে, তুমি সুস্থ আছো? আমি বলছি কি, আর স্যার আমাকে কি জিজ্ঞেস করছে? আমি বললাম, জি স্যার, আমি সম্পূর্ণ সুস্থ আছি। স্যার বলে, তাহলে চলো। আমি বললাম, কোথায়? স্যার বলে, কোথায় আবার? আমার বাসায়। এতক্ষণ যাও সাহস নিয়ে কথা বলছি, এখন আমার সব সাহস মুহূর্তেই উবে গেল। ধীরে ধীরে মনের ভেতর ভয়ের দানা বাঁধতে শুরু করলো। আমি বললাম, কেন স্যার? আপনার বাসায় কেন যাব? স্যার বলে, ভালো প্রশ্ন করেছ। আজ থেকে প্রত্যেক সপ্তাহে একদিন করে তুমি আমার বাসায় যাবে, আর সারা রাত আমার সাথে কাটাবে। এখন চলো। স্যারের কথা শুনে আমি বাকরুদ্ধ হয়ে গেলাম, মুখ দিয়ে কথাই বের হচ্ছে না। স্যার এটা কি বলছে? ওনার বাসায় যাব মানে? এমন তো কোনো কথা ছিল না। আমি বললাম, এমন কোনো কথা হয়নি আপনার সাথে স্যার। আপনার সাথে আমার শুধু 1 রাতের কথা হয়েছিল, আর 10 লক্ষ টাকা আমি আপনার কাছ থেকে ধার নিয়েছি। এর বিনিময়ে আমি বলিনি যে প্রত্যেক সপ্তাহে একদিন করে যাব, বা সপ্তাহে 1 রাত করে আপনার সাথে কাটাবো। তাহলে আপনি এ কথা কেন বলছেন এখন? এটা তো অন্যায়। স্যার বলে, এখন কি ন্যায় অন্যায় তুমি আমাকে শেখাবে? তোমার মনে আছে যেদিন আমি তোমাকে টাকা দেই সেদিন তুমি একটা এগ্রিমেন্টে সাইন করেছো, মনে পড়ে কিছু? আমি বললাম, জি মনে আছে, সেটা তো আমি স্বইচ্ছায় করেছি, তার ব্যাপার ছিল। স্যার মৃদু হেসে বলে, আমি বলেছিলাম তোমাকে এগ্রিমেন্টটা পড়ো। বোকা মেয়ে তুমি, এগ্রিমেন্টটা না পড়ে সাইন করে দিয়েছ। একবার পড়া উচিত ছিল তোমার।
সেখানে কি লেখা আছে? দাঁড়াও, তুমি বরং এখন এগ্রিমেন্টটা পড়ো। এই বলে উনি একটা পেপার আমার দিকে এগিয়ে দিল। আমি হাতে নিয়ে পেপারটা পড়ে আমার মাথায় যেন বিনা মেঘেই বজ্রপাত হলো। আমার কোথাও ভুল হচ্ছে মনে করে আমি একবার নয় 3-4 বার পেপারটা পড়েছি, কিন্তু না, আমার ভুল হচ্ছে না। পেপারে সাফ সাফ লেখা আছে 10 লক্ষ টাকার বিনিময়ে আমি সপ্তাহে একদিন ওনার বাড়িতে ওনার সাথে গিয়ে থাকবো। আমার কোনো অভিযোগ নেই, আমি স্বইচ্ছায় ওনার সাথে থাকতে রাজি আছি। আমার চোখে জল চলে এলো এটা পড়ে। এর মানে কি দাঁড়াচ্ছে? উনি আমাকে 10 লক্ষ টাকার বিনিময়ে কিনে নিয়েছে। উনি যখন চাইবে তখন উনি আমাকে ইউজ করবে, আর আমি বাধ্য মেয়ের মতো তার কাছে চলে যেতে হবে। আমি কান্না করতে করতে ওনাকে বললাম, প্লিজ স্যার, আপনি আমার সাথে এমনটা করবেন না, আমাকে ছেড়ে দিন, আমার এত বড় সর্বনাশ করবেন না। বিপদে পড়েছি বিদায় একবার না হয় বাধ্য হয়ে এমনটা করেছি আপনার সাথে, তাই বলে আপনি সেই সুযোগ নিয়ে আমাকে ব্ল্যাকমেল করছেন? প্লিজ স্যার, আমাকে এসব থেকে মুক্তি দিন। আমার ফ্যামিলি যদি জানতে পারে তাহলে ওনারা আমাকে মেরেই ফেলবে। এমনটা করবেন না স্যার, আপনার দুটো পায়ে পড়ি। আপনি যদি এমন করেন তাহলে আমার মরা ছাড়া আর কোনো উপায় থাকবে না। আমার কথাগুলো শুনতে শুনতে স্যার উঠে আমার পেছনে এসে দাঁড়ায়। আমার কথা শেষ হতেই হঠাৎ তিনি আমার মাথাটা উঁচিয়ে ধরে আমার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। আমি ওনাকে বাধা দেওয়ার চেষ্টা করলে উনি বলে, খবরদার, একদম আমাকে বাধা দেওয়ার চেষ্টা করবে না, তাহলে কিন্তু এর ফল খুব খারাপ হবে। নিশ্চয়ই তুমি চাও না তোমার আমার মাঝে যা হয়েছে সেটা কেউ জানুক। ওনার কথা শুনে আমি আর বাধা দিলাম না। উনি আমার চোখে চোখ রেখে ওনার 2 হাত আমার বুকের উপর রাখল। আমি লজ্জায় অপমানে ঘৃণায় চোখ